হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। খুব বড় করে বলবো না, কিন্তু খবরটা যতখানি বলবো তাতে করে আপনি জেনে যেতে পারবেন কোথায় কি হলো। সৌমিত্র শুভ স্বাগত জানাচ্ছি নিয়মিত আয়োজন। বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজ 3 ম্যাচ সিরিজের প্রথমটিতে বাংলাদেশকে 4 উইকেটে হারিয়েছে পাকিস্তান। মিরপুরে বাংলাদেশের 128 রানের লক্ষ্য 4 বল হাতে রেখে পার হয় বাবর আজমের দল। আগে ব্যাটিং করতে নেমে শুরুটা খারাপ হয় টাইগারদের। হাসান আলী ও মোহাম্মদ ওয়াসিমের পেসে 15 রানেই 3 উইকেট হারায় বাংলাদেশ। সমান 1 রান করে ফেরেন দুই ওপেনার নাইম শেখ ও সাইফ হাসান, আর নাজমুল শান্তর ব্যাট থেকে আসে 7 রান। মাহমুদুল্লাহ রিয়াদও ছিলেন ব্যর্থ। বাংলাদেশের স্কোর 17 রানের গন্ডি পেরে মূলত আফিফ হোসেন, নুরুল হাসান ও শেখ মেহেদির ব্যাটে। আফিফ 36, সোহান 28 আর মেহেদি 20 বলে 30 রান করলে 7 উইকেট 127 রান করে স্বাগতিকরা। জবাবে 24 রানের মধ্যে 4 উইকেট তুলে বাংলাদেশকে জয়ের স্বপ্ন দেখান তাসকিন মুস্তাফিজরা। ফখরুজ্জামান ও খুশদিল শেখ সর্বোচ্চ 34 রান করেন। শাদাব খান 21 ও মোহাম্মদ নওয়া 18 রানে অপরাজিত থাকেন। তাসকিন 2 উইকেট। কাল একই ভেন্যুতে দ্বিতীয় টি-20 4 সিরিজ পর এই ম্যাচের মধ্যে দিয়ে গ্যালারিতে ফিরেছে দর্শক। সহকর্মী সালাউদ্দিন সুমনকে দেখতে পাচ্ছি। সুমন, আপনাকে যেমন দেখতে পাচ্ছি, আপনার পেছনে অগুন্তি দর্শককেও দেখতে পাচ্ছি আসলে, এবং উইকেটের আচরণ সম্পর্কে একটু জানতে চাই। ম্যাচের শেষ পর্যন্ত অনুমেয় যে আচরণ বা এর আগের সিরিজগুলোর সঙ্গে তুলনা করলে কি বলবেন? বাংলাদেশের পারফরমেন্স এতদিন পর কেমন দেখলেন, এবং দর্শকরা যারা উপস্থিত থেকে মেলা দিন পর মাঠের খেলা দেখলেন তাদের প্রতিক্রিয়া কেমন দেখলেন? আসলে যেটি বলছিলেন যে উইকেটের যেই ধরন সেটি কিন্তু আসলে খুব বেশি যে বদলেছে তা না, তবে বদলেছে। সে কারণে কিন্তু বাংলাদেশ যে অবস্থায় ছিল তার থেকে একটু ঘুরে দাঁড়িয়েছিল, এবং বোলাররা যেহেতু ভালো করেছে এবং সেই কারণে একটা চাপ সৃষ্টি করে ম্যাচটা শেষ ওভার পর্যন্ত গড়িয়েছে। এতে করে আসলে বলাই যায় যে অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড সিরিজে যেমন উইকেট দেখেছি তার চেয়ে হয়তো একটু বেটার, তবে প্রতিশ্রুত যে উইকেট ছিল, আকরাম খান বলেছিলেন যে স্পোর্টিং উইকেট, সেটি কিন্তু হয়নি। বাংলাদেশের পারফরমেন্স নিয়ে একটু বলতে চাই, সেটি হচ্ছে যে অনেক অদল বদল করে 6 জনের মতো পরিবর্তন করে স্কোয়াডে যুক্ত করা হয়েছিল। সাইফ হাসান টেস্ট টেম্পারমেন্টের ক্রিকেটার, শান্ত, তারা কিন্তু খুব একটা সুবিধা করতে পারেননি। নাইম শেখ তিনিও ব্যর্থ ছিলেন। ওভারঅল শেষ দিকে আফিফ, নুরুল হাসান, সোহান এবং শেখ মাহিদি, তাদের 3 জনের কল্যাণেই কিন্তু এই যেই স্কোর বাংলাদেশ পেয়েছে 127, সেটি কিন্তু হয়েছে। একটু বলতে চাই যে বাংলাদেশের বোলিংটা যেভাবে শুরু হয়েছিল সেটি কিন্তু মোটামুটি ভালো বলা যায়, এবং পরবর্তীতে আমরা কিছু দুর্বলতা খুঁজে পেয়েছি। ইভেন দর্শকরাও কিন্তু এই দুর্বলতাটা খুঁজে পেয়েছেন যে আমিনুল বিপ্লবকে স্পেশালিস্ট রেস স্পিনার হিসেবে নিয়ে আসা হয়েছে, তাকে শেষ ওভারে কেন দেওয়া হয়েছে এমন প্রশ্ন সবাই করছেন। মাহমুদুল্লাহর ক্যাপ্টেন্সি নিয়ে কথা বলছেন যে এটার কোন যুক্তিতে বা এটার জন্য কি ব্যাখ্যা দিবেন? আমিনুল বিপ্লবকে নেওয়া হয় না, অনেক চাপের পরে নেওয়া হয়েছে, তাকে 1 ওভার শেষ দিকে আপনি ব্যবহার করলেন, এই প্রশ্ন কিন্তু থাকছে। দর্শকদের কথা বলছিলেন যে যেই প্রত্যাশা নিয়ে আসলে মাঠে এসেছে সেটি তারা পূরণ করতে পারেনি বাংলাদেশের খেলোয়াড়রা, তবে বাংলাদেশের সাথেই তারা আছে। তবে দর্শকদের প্রত্যাশা হচ্ছে যে এই যেই জায়গাগুলোতে বারবার ভুল হচ্ছে, টপ অর্ডারের ব্যর্থতা, এই জায়গাগুলো নিয়ে কাজ করতে হবে। ক্যাপ্টেন্সিতে তাদের ভালো লাগেনি, মন ভরাতে পারেননি, সেই জায়গাটা নিয়েও কাজ করতে হবে। ওভারঅল দর্শকদের এই অবস্থা, এবং দর্শকরা আরেকটা অভিযোগ করছিলেন যে আসলে নিচের সারির যেই গ্যালারির যেই সিটগুলো সেগুলো পুরোটা খালি রেখে 10,000 টিকিট দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছিল যে একটি সিট বাদে আরেকটি সিটে দর্শকরা বসবেন, সেটি কিন্তু করা হয়নি। একটি লেয়ার বাদে আরেকটি জায়গায় নেওয়া হয়েছে, অর্থাৎ সাধারণ সময় যেই পরিমাণ দর্শক থাকে মাঠে বা যেই ডেন্সিটি থাকে তার চেয়ে বেশি ডেন্সিটিতে কিন্তু আজকে খেলা দেখেছেন। মোটামুটি এই ছিল আমার কাছে আপডেট। তাহলে আর 50% টিকিট ছেড়ে লাভ কি হলো? স্বাস্থ্যবিধির ক্ষেত্রে সেটা আর কতটুকু প্রভাব ফেললো সেই প্রশ্ন তো থেকেই যায়। আপনাকে ধন্যবাদ সালাউদ্দিন। ভারত নিউজিল্যান্ড টি-20 সিরিজের খবর। 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-20তে আজ মুখোমুখি হবে দুই দল। রাঁচিতে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায় শুরু হবে ম্যাচটি। প্রথম ম্যাচে 2 বল বাকি থাকতে 5 উইকেটের জয় তুলে নিয়ে দারুণ ছন্দে আছে ভারতীয় দল। নতুন অধিনায়ক রোহিত শর্মার অধীনে আজ 1 পরিবর্তন নিয়ে নামার সম্ভাবনা আছে টিম ইন্ডিয়ার। আকসার প্যাটেলের পরিবর্তে চাহালকে দেখা যেতে পারে ম্যাচে। বিপরীতে সিরিজ বাঁচাতে জয়ের বিকল্প নেই কিউইদের সামনে, যেখানে রাবিন্দ্রা রাস্টলের জায়গায় জিমি নিশামার ইসোধিকে আজ দেখা যেতে পারে দলে। এতিমের টাকা আত্মসাৎকারীদের জন্য যারা মায়া কান্না করছেন তাদের সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী বিএনপিকে ইঙ্গিত করে প্রশ্ন তোলেন, যারা গরিবের টাকা লুট করে তাদের জনগণ কিসের আশায় ভোট দেবে? প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের সময় দেশের রেকর্ড উন্নয়ন হলেও একটি মহল বিদেশে বসে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যে কেউ দল করতে পারবে, কোনো বাধা দেয়া হবে না।
জনগণই আওয়ামী লীগের বড় শক্তি, এমনটি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বর্তমান সরকার জনগণের সেবায় কাজ করে যাচ্ছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শুধু রাজনীতি থেকে নয়, জীবন থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এমন অবস্থায়ও তাকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না, এই অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্র পুনরুদ্ধার ও খালেদা জিয়াকে মুক্ত করতে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হতে আবারও আহ্বান জানান বিএনপি মহাসচিব। তাহা মিথ্যা কথা, আইনের সুযোগ রয়েছে। এমন ওই যে আইনের কথা তারা বলছেন 401, সেই 401-এর মধ্যেই বলা আছে যে সরকার সম্পূর্ণ একটা সরকার চাইলে তাকে মুক্তি দিতে পারেন, সরকার চাইলে তাকে বিদেশে পাঠাতে পারেন চিকিৎসার জন্যে, সরকার চাইলে পুরোপুরি মওকুফ করে দিতে পারেন। কিন্তু তাদের লক্ষ্য তো একটাই, যেখানে তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণভাবে রাজনীতি থেকে দূরে সরিয়ে দিয়ে এখন তারা তাকে জীবন থেকে দূরে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ নগরীর বেশিরভাগ গণপরিবহনের বিরুদ্ধে। যাত্রীদের অভিযোগ, সাপ্তাহিক ছুটির দিনেও সিটিং বাসের নামে অতিরিক্ত ভাড়া নেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রে যাত্রী ও বাস স্টাফদের মধ্যে হাতাহাতি এবং বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। শুক্রবার যাত্রীর চাপ না থাকায় বেশিরভাগ বাস গেটলক সার্ভিস বানিয়ে বাড়তি ভাড়া আদায় করেছে। রাজধানীতে বিআরটিএ ও ডিএমপির ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম বন্ধ থাকার সুযোগ নিয়েছে অধিকাংশ গণপরিবহন। ওয়েবিল ও গেটলক সার্ভিস বন্ধ ঘোষণা করার পরও চালু রেখেছেন চালক ও পরিবহন কর্মীরা। বাস স্টাফরা বলছেন, মালিক পক্ষের নির্দেশে সিটিং সার্ভিস ভাড়া আদায় করা হচ্ছে। বাড়তি ভাড়া না দিলে অনেক ক্ষেত্রে লাঞ্ছনার শিকার হতে হচ্ছে বলে অভিযোগ করেন অনেক যাত্রী। কালকে দেখলাম সিএনজিতে চলে, আজকে এই গাড়ি ডিজেলে কিভাবে কনভার্ট হলো ভাই, এটা আমার বোধগম্য না। আগের মতন যাত্রী এখন পাওয়া যেতেছে না, তেলের দাম বাড়ে, আর ভাড়া বাড়ছে। যাত্রাবাড়ি থেকে গুলিস্তান আসতে 5 টাকা ভাড়া, সেখানে 10 টাকা নিতেছে। আমাদের জন্য অনেক কষ্ট হচ্ছে। কর্ম হিসাবে আমাদের যে ইনকাম করে হিসাবে আমাদের জন্য জুলুম হয়ে গেছে। মাদারীপুরের কালকিনিতে ইউপি নির্বাচনে পরাজিত এক সংরক্ষিত নারী সদস্য প্রার্থীর স্বামীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। গতকাল সন্ধ্যায় লক্ষ্মীপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে। আহত আলমগীর হোসেনের স্ত্রী আসমা বেগম সম্প্রতি অনুষ্ঠিত ইউপি নির্বাচনে 7, 8 ও 9 নম্বর ওয়ার্ডে সংরক্ষিত নারী সদস্য পদে নির্বাচন করে পরাজিত হন। স্বজনরা জানান, একটি বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন আলমগীর। সূর্যমণি বাজারে পৌঁছালে একদল দুর্বৃত্ত তাকে জোর করে আরিয়াল খান নদের পাড়ে নিয়ে যায়। পরে তাকে হাতুড়ি পেটা করা হয়। আলমগীরের শরীরের বিভিন্ন স্থানে রড দিয়েও আঘাত করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বিজয়ী প্রার্থী ফিরোজা বেগমের লোকজন এই ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করছেন স্বজন এবং পুলিশ। রাজধানীর শেখের টেকের একটি বাসা থেকে 3 বোন নিখোঁজ হয়েছে দাবি পরিবারের। এদের মধ্যে 2 জন এসএসসি পরীক্ষার্থী। গতরাতেই আদাবর থানায় সাধারণ ডায়েরি করেছে তাদের খালা সাজিদা নওরিন। 3 বোন টিকটকে আসক্ত ছিল বলেও জানায় পরিবার। তবে আদাবর থানা পুলিশ জানায় তারা রাগ করে বাসা থেকে বের হয়ে গেছে। তো এই বাসা থেকে 3টা মেয়ে চলে গেছে। তো যাওয়ার পরে তারা এখানে থাকে। সিসি ফুটেজে দেখা যাচ্ছে ওরা 3 জন মানে এবড়োথাবড়োভাবে একজন আগে একজন পিছিয়ে ব্যাগ নিয়ে এই দিক দিয়ে চলে যাচ্ছে বের হয়ে। কিছু পিকচার তারা পাসওয়ার্ড দিয়ে অন্য একটা গ্যালারিতে রাখে। হয়তো ওদের কোনো লুকানো ফোন থাকতে পারতো, যেটা আমরা জানি না। তবে আমরা অভিভাবকত্বর মধ্যে তাদের আমরা কোনো ফোন ব্যবহার করতে দিতাম না। আমরা একটা বিষয় তদন্ত করতেছি যে প্রকৃতপক্ষে কোন কারণে বের হয়ে গেল বা কোথায় আছে, এই বিষয়টা আমরা সামনে রেখে আসলে আমরা তদন্ত করতেছি। ইউপি নির্বাচন কেন্দ্র করে সংঘাত সহিংসতা থামানো যেন বড় চ্যালেঞ্জ। বেশিরভাগ স্থানেই মারামারিতে জড়াচ্ছে ক্ষমতাসীন দলের মনোনয়ন পাওয়া আর বঞ্চিত প্রার্থীর লোকজন। ভোট নিয়ে সিইসির বক্তব্যের কড়া সমালোচনা করেছেন বিশ্লেষকরা। নির্বাচনী ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। এদিকে 3য় ধাপের ভোট সামনে রেখে অস্ত্র উদ্ধারে অভিযানে নেমেছে পুলিশ। আগামী 28 নভেম্বর 3য় ধাপে 1000-এরও বেশি ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে। উস্কানিমূলক কথাবার্তা বলেন, এটা কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে এটা হচ্ছে। যার প্ল্যাটফর্ম তারা সেইভাবেই আগাচ্ছে, সংঘাতটা এইভাবেই হচ্ছে। ধাক্কা দেওয়া, একজনকে ধমক দেওয়া, একজনকে তাড়া দেওয়া, এগুলো তো একেবারেই মামুলি জিনিস। ছোট্ট জায়গা, এত মানুষ, এখানে কিছু কিছু মানুষ হয়তো আমাদের অদক্ষতার কারণে হোক আর অশিক্ষার কারণে কিছু মানুষ উশৃঙ্খল হয়ে আছে। নির্বাচন রাজনৈতিক দলের প্রতীকের মার্কার বাইরে রাখা উচিত ছিল। যেভাবে সহিংসতাগুলো হয়েছে, হওয়ার পরে আমাদের নির্বাচন সিভিল ইলেকশন কমিশনার যে কথাগুলো বলেছেন,
এটা খুবই দুঃখজনক। দেশীয় অস্ত্র যেগুলো থাকে, অনেকে বাড়িতে থাকে দেশীয় অস্ত্র, তো সেগুলো আমাদের কিন্তু অব্যাহত রয়েছে। মামলা করতে গিয়ে থানার সামনে গুলি ও কুপিয়ে আহত দুই ভাই, হাসপাতালে থাকলেও এখনও হুমকি দিচ্ছে প্রতিপক্ষ। এমন ঘটনা শরীয়তপুর পৌরসভা এলাকার। এমন অভিযোগ করে গুলিবিদ্ধ আওয়ামী লীগ নেতা জাকির হোসেন জানান, মামলার 1 নম্বর আসামি কাউন্সিলর বাচ্চু ব্যাপারী ও তার লোকজন বাড়ি ছাড়া করার হুমকি দিয়ে আসছে। তবে পুলিশের দাবি, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। অভিযোগের বিষয়ে এমপির সাথে কথা বলার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি। আমার পায়ে গুলি করার পর আমি পড়ে গেলে আমাকে হাতুড়ি, তারপর বিভিন্ন ধারালো অস্ত্র, তারপর রড টড দিয়ে বেদর পিটায়। আমার বাড়িতে হামলা দিতে আসছে। আমার এক ছেলে বাসায় আছে, হারে লইয়া আমি আতঙ্কে থাকতেছি। হামলা দিব, আমার বাড়িতে লুট করব। এইটা প্রধানমন্ত্রীর কাছে আমি বিচার চাই। থানা থেকে দূরে না, আমরা 100% চেষ্টা করতেছি, কোনো রকম কোনো সহিংসতা হবে না ইনশাআল্লাহ। আমার পুলিশ মোতায়েন আছে। কিশোরগঞ্জের বাজিতপুরে দুদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অর্ধশতাধিক। সকালে উপজেলার রাহেলা ও কৈলাক গ্রামের দুই প্রভাবশালী গোষ্ঠীর লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। বেশ কিছুক্ষণ ধরে চলে উত্তেজনা। পুলিশ জানায়, বৃহস্পতিবার কৈলাক গ্রামের 4 নং ওয়ার্ডের আলমগীর হোসেন তার শ্বশুরবাড়িতে বেড়াতে যাওয়ার সময় পূর্বশত্রুতার জের ধরে রাহেলা গ্রামের ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শরীয়ত আলী মিঠুর লোকজন আলমগীরকে আটকে মারধর করে। এই ঘটনা নিয়ে রাতেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়ায়। আজ সকালে আবারও দুই পক্ষ জোটবদ্ধ হয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শফি মিয়া নামে একজন গুরুতর জখম হন। বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হবিগঞ্জের বানিয়াচং উপজেলার তালিবপুর গ্রামে পূর্ববিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে নারী সহ অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাতাবিদ্ধ অন্তত 15 জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ভারতীয় নিরাপত্তা বাহিনীর গুলিতে নিরপরাধ বেসামরিক নাগরিক মৃত্যুর ঘটনায় আবারও উত্তাল কাশ্মীর। অভিযোগ উঠেছে, বিচ্ছিন্নতাবাদ এবং সন্ত্রাস বিরোধী অভিযানের সময় এনকাউন্টারে 2 নিরাপরাধ ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে। অভিযানে ওই ব্যবসায়ীকে মানবঢাল হিসেবে ব্যবহার করা হয়। এমনকি নিহতদের মরদেহ স্বজনদের কাছে ফেরত দেওয়া হয়নি বলেও অভিযোগ করা হয়। এই ঘটনায় বিক্ষোভ হয়েছে কাশ্মীরের বিভিন্ন স্থানে। হায়দারপোরা এনকাউন্টারের মতো ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়, তাই আমরা এখানে অবস্থান করছি। কিন্তু আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেয়া হচ্ছে। আমরা তো শুধু কাশ্মীরি পরিবারগুলোর নিরাপত্তা চাইছি, এর বেশি কিছু না। কারণ স্বজন হারিয়ে এই পরিবারগুলো কি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে সেটা শুধু ভুক্তভোগীরাই জানে। জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিকে আবারও আটক করা হয়েছে। আটকের পর তাকে গৃহবন্দী করা হয়। এ সময় তার দলের 2 কর্মীকেও গ্রেফতার করে ভারতীয় পুলিশ। গেল কয়েকদিন ধরে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে কাশ্মীরের সাধারণ নাগরিকদের মানবঢাল হিসেবে ব্যবহারের অভিযোগ নিয়ে চলছে তোলপাড়। এই নিয়ে নিরাপত্তা বাহিনীর সমালোচনা করেন পিপলস ডেমোক্রেটিক পার্টির নেতা মেহবুবা মুফতি। ক্ষোভ জানিয়ে বলেন, সাধারণ কাশ্মীরিদের ওপর নিরাপত্তা বাহিনীর নিষ্ঠুরতা বেড়েছে। এনকাউন্টারে নিহতদের দাফনও সঠিকভাবে করতে দেয়া হচ্ছে না, এমন মন্তব্যের পরপরই আটক করা হয় তাকে। ভারতীয় কৃষকদের তীব্র আন্দোলনের সামনে নতি স্বীকারে বাধ্য হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘোষণা দিলেন বিতর্কিত 3 কৃষি আইন প্রত্যাহারের। শুক্রবার গুরু নানকের জন্মদিন উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে কথা জানান ভারতীয় প্রধানমন্ত্রী। স্বীকার করে নেন, আইনগুলোর সুফল সম্পর্কে কৃষকদের বোঝাতে ব্যর্থ হয়েছে সরকারই। এ সময় আন্দোলনের পথ ছেড়ে কৃষকদের মাঠে ফেরার আহ্বান জানান তিনি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আগামী বছরের শুরুতেই পাঞ্জাব ও উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন, মূলত কৃষকদের ভোট পেতেই সরকারের এই কূটকৌশল। গেল বছর সেপ্টেম্বরে বিতর্কিত 3টি কৃষি বিল সংশোধনের মাধ্যমে আইনে পরিণত করা হয়। এরপর থেকে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থানে শুরু হয় সেগুলো বাতিল করার দাবিতে তীব্র আন্দোলন। हमने 3 कृषि कानूनों को वापस लेने का रिपील গোটা জাতির উদ্দেশ্যে বলছি, প্রত্যাহার করা হলো 3 বিতর্কিত কৃষি আইন। চলতি মাসে শীতকালীন অধিবেশনে শুরু হবে আইনগুলো বাতিলের প্রক্রিয়া। আমাদের প্রচেষ্টায় কোনো ত্রুটি ছিল না। এ কারণে দিনের আলোর মতো স্পষ্ট কৃষি আইনের সুফল বোঝাতে পারিনি কৃষক ভাইদের। কৃষকদের প্রতি অনুরোধ, এবার আন্দোলনের রাস্তা ছেড়ে ফসলের মাঠ এবং পরিবারে ফিরুন। আসুন একসাথে শুরু করি নতুন ভারত গড়ার কাজ। আন্দোলনরত
দেশে করোনায় 24 ঘন্টায় আরও 7 জন প্রাণ হারিয়েছেন। মোট মৃত্যু 27,946। নতুন শনাক্ত 253 জন। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার 1.40%। নমুনা পরীক্ষা হয়েছে 18,124টি। এ পর্যন্ত শনাক্ত 15,73,711 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 298 জন। মোট সুস্থ 15,37,816। মৃত 7 জনের মধ্যে 3 জন পুরুষ, 4 জন নারী। ভারতে আয়োজিত শারীরিক প্রতিবন্ধীদের ক্রিকেট টুর্নামেন্ট চ্যাম্পিয়ন দলকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সেখানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, এই খেলোয়াড়রা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। বিকালে মগবাজার টিএনটি কলোনিতে আয়োজিত সংবর্ধনায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শারীরিকভাবে প্রতিবন্ধীদের সমাজের মূল স্রোতে আনতে সরকার কাজ করছে। শারীরিকভাবে প্রতিবন্ধীদের অবহেলা না করতে আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সুযোগ পেলে তারাও যে সম্মান ও গৌরব বয়ে আনতে পারে তার প্রমাণ এই খেলোয়াড়রা। পরে খেলোয়াড়দের হাতে ক্রেস্ট তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি 1 লাখ টাকা পুরস্কারও ঘোষণা করেন তিনি। দীর্ঘ 1 যুগেরও বেশি সময় পর ঢাকা থেকে মালদ্বীপে সরাসরি ফ্লাইট শুরু করল বেসরকারি এয়ারলাইন্স ইউএস বাংলা। সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটের উদ্বোধন করেন বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী। প্রতিমন্ত্রী বলেন, এই ফ্লাইটের মাধ্যমে বন্ধুপ্রতিম দুদেশের কর্মীরা কম খরচে যাতায়াত করতে পারবে। পাশাপাশি দেশের পর্যটন শিল্পের প্রসারে ভূমিকা রাখবে ইউএস বাংলার নতুন ফ্লাইট। উদ্বোধনী অনুষ্ঠানে মালদ্বীপের হাই কমিশনার সিরুজিমাদ সামির সহ সিভিল অ্যাভিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখানে ইউএস বাংলার ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ মামুন বলেন, ওয়ান ওয়ের জন্য 65,000-এর পরিবর্তে এখন মাত্র 25,000 টাকায় টিকিট দেবে ইউএস বাংলা। 3টি ফ্লাইট দিয়ে শুরু করলেও সপ্তাহে 7 দিনই ফ্লাইট চালানোর পরিকল্পনা রয়েছে তাদের। ভবিষ্যতে আমাদের দেশীয় এয়ারলাইন্সগুলো তাদের দক্ষতা সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অধিকতর আন্তর্জাতিক রুটে যাত্রী পরিবহনের মাধ্যমে এই দেশের এভিয়েশন মার্কেটের বড় অংশ নিয়ন্ত্রণ করবে। মালদ্বীপ থেকে ঢাকা যাতায়াত বাবদ ওয়ান ওয়ে 65,000, আজকে ইউএস বাংলা 25,000 টাকায় মালদ্বীপ টু ঢাকায় শ্রমিক ভাইদেরকে আমরা আনতে পারছি। 3 জেলায় সড়কে ঝরল 8 প্রাণ। এর মধ্যে গাইবান্ধাতেই বাস চাপায় ইজি বাইকের 5 আরোহী মারা গেছেন। নিহতদের বাড়ি গোবিন্দগঞ্জে বইছে শোকের মাতম। ঘাতক বাস চালককে আটক করেছে পুলিশ। এছাড়া দিনাজপুর ও গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছেন। ফুলবাড়িতে ট্রাক উল্টে গেলে চাপা পড়ে মারা যান রিকশা চালক সহ 2 জন। ঘাতক ট্রাক চালক আর হেলপার পলাতক। পুলিশের সামনে দাঁড়িয়ে থাকার পরে ইনকে লাঠি আলোক করছে অটো থামানোর জন্য। অটো এখন সাইড কাটে যাওয়ার সাথে মনে করেন লাইট করছে যে মারি স্পটে 3 জন মারা যায়, হাসপাতালে আছে 2 জন মারা গেছে। 5টা লোক যে মারা গেল তাদের বাড়িঘর, তাদের আত্মীয় স্বজন, তাদের পরিবারটা সম্পূর্ণ অন্ধকার হয়ে গেছে। একটি অটো চার্জারের সাথে অপর দিক থেকে আসা হানিফ পরিবহনের বাসের সংঘর্ষ দেখতে পাই এবং কয়েকজন রাস্তায় ছিটকে পড়ে আছে। শাহজালাল বিমানবন্দরে আবারও সক্রিয় মাদক সিন্ডিকেট। কোনোভাবেই থামানো যাচ্ছে না তাদের। নানা কৌশলে চলছে মাদক চোরাচালান। মাঝে মধ্যে 2-1টি চালান আটক করা হলেও ধরাছোঁয়ার বাইরে থেকে যায় মূল হোতারা। আবার হাতে নাতে ধরা পড়লেও আইনি মারপ্যাচে কদিন না যেতেই জামিনে বেরিয়ে যাচ্ছে অপরাধীরা। করোনা মহামারীর লকডাউন শিথিল হওয়ার সাথে সাথে মাদক চোরাচালান সিন্ডিকেটও সক্রিয় হয়ে উঠছে বিমানবন্দরে। নিরাপত্তা কর্মীদের চোখ ফাঁকি দিতে ব্যবহার করা হচ্ছে নতুন নতুন কৌশল, জানিয়ে উদ্বিগ্ন বিমানবন্দর কর্তৃপক্ষ। আমার যদি দেশের বাড়ি দেখতেন আপনারা আমার সরকারিভাবে তহবিল থেকে আমাকে সমস্ত সহযোগিতা করতেন ঘর টানার জন্য। আমার হাজবেন্ড চলে যাওয়ার পরে 21 দিন পরে উনি আমাকে ফোন দিছে। ফোন দেওয়ার পরে কান্নাকাটি করে দিছে যে এই ঘটনা। আমি চাই যে আমার স্বামীকে ওই বিপদের থেকে মুক্তি করে আমাদেরটা আমাদের কাছে ফিরিয়ে দেবে আমাদের দেশে। এয়ারপোর্টে আমরা আটক করি, গ্রেপ্তার করি। জিজ্ঞাসার প্রথম দিকে তো সে অস্বীকার করে, কিন্তু পরবর্তীতে যখন আমরা থরলি তাকে আরও জিজ্ঞাসাবাদ করি তখন সে স্বীকার করে যে হ্যাঁ এরকম একটা প্যাকেজ উনি যাত্রীকে দিয়েছেন। কার্টুনের যে ইনার যে লেয়ারটা আছে সেই লেয়ারের মধ্যেও তারা এই আপনার কার্বন পেপারের মধ্যে সুন্দর করে একটা লেয়ার করে তারা ঢুকিয়ে দিচ্ছে আর কি। মানে এমন ভাব যেন কার্টুনে ইনবিল্ট, ওখানে সন্দেহ করা, খালি চোখে সন্দেহ করার কোনো অবকাশ নাই। সব শঙ্কা কাটিয়ে অবশেষে বাড়ি ফিরেছেন সেই মাহাদি আকিব। হাঁটছেন, কথা বলছেন। কুমিল্লায় নিজ বাড়িতে সুরক্ষিত কক্ষে রাখা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজের এই শিক্ষার্থীকে। যেন ইনফেকশন না হয় সেজন্য আকিবের কক্ষে বাইরের কারো প্রবেশ নিষেধ।
চট্টগ্রাম মেডিকেল কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 29 অক্টোবর রাতে কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এই ঘটনার জেরে পরদিন শুক্রবার MBBS দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাহাদি আকিবের ওপর হামলা করা হয়। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করার সময় পুরো মাথা ছিল থ্যাতলানো। মাথায় ব্যান্ডেজ করে চিকিৎসকরা লিখে দেন, হার নেই, চাপ দেবেন না। বাসায় খুব নিবিড় পরিচর্যা রাখার জন্য বলছে। এখানে কোনো মানুষকে যাতে আমি এন্ট্রেন্স না দিই, ওনারা একদম এই শর্তে ওনারা আমাকে রিলিজ করে দিয়েছে। আমি তো ওখানে আসলে দীর্ঘদিন হয়ে গেছে, তো এখন তো সে আসলে কথা বলতে পারতেছে, সবাইকে চিনে, ওই ধরে একটু হাঁটাইতে পারি আর কি, এতটুকু। আর মাথার ইনজুরিটা তো আছে, এটা এখনও সেলাইটা কাঁচা আছে, শুকাইতে হয়তো আরও বেশ কিছুদিন সময় লাগবে। এরপরে আপনার হয়তো 3 মাস পরে আবার মাথার স্কাল্পটা লাগানোর প্ল্যান আছে ডাক্তারদের আর কি। বায়ু দূষণে এবার ভারতকে ছাড়িয়েছে পাকিস্তান। এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের তথ্য বলছে দিল্লির চেয়েও বেশি দূষিত লাহোরের বাতাস। পাকিস্তানের শিল্প শহর হিসেবে পরিচিত লাহোরে বাতাসে দৈনিক দূষণের মাত্রা 450 পর্যন্ত রেকর্ড করা হয়েছে, যেখানে বায়ু দূষণের বিপজ্জনক স্তরের মাত্রা 300। এরপরই রয়েছে দিল্লির অবস্থান। দূষণের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে চীনের উহান। এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের তালিকা অনুযায়ী বিশ্বের দূষিত 10 শহরের মধ্যে 8টি দক্ষিণ এশিয়ার। কিছুটা উন্নতির দিকে দিল্লির বায়ু দূষণ পরিস্থিতি। শুক্রবার বাতাসের মানদণ্ড সূচক বা AQI 375 থেকে নেমে 347-এ পৌঁছেছে। বায়ুমানকে উচ্চমাত্রার দূষণ থেকে খুব খারাপ ক্যাটাগরিতে চিহ্নিত করেছে কর্তৃপক্ষ। স্কুল, কলেজ, বেসরকারি প্রতিষ্ঠান সহ যান চলাচল ও তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ ঘোষণার পরই কমে আসে দূষণের মাত্রা। তবে এখনও ধোঁয়াশায় ঢেকে রয়েছে বিভিন্ন শহর। পুরোপুরি কাটেনি অন্ধকারাচ্ছন্ন পরিস্থিতি। বায়ু দূষণ সংক্রান্ত স্বাস্থ্য জটিলতাও দেখা দিয়েছে অনেকের শরীরে। চীনের ক্রমাগত হুমকির মুখে নিজ আকাশসীমায় 64টি F-16 ভাইপার যুদ্ধবিমান মোতায়েন করল তাইওয়ান। মার্কিন প্রতিরক্ষা খাতের সহযোগিতায় আনা হচ্ছে সংস্কার, বৃহস্পতিবার জানান প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন। ব্যবহার করা হয়েছে 90 দশকের 141 F-16 মডেলের যন্ত্রাংশ। 2023 সাল নাগাদ শেষ হবে সংস্কার কাজ। নতুন বিমানগুলো রাডারের সংকেত স্বয়ংক্রিয়ভাবে চিহ্নিত করতে সক্ষম। অস্ত্র সমৃদ্ধ করার পাশাপাশি উন্নত করা হয়েছে GPS নেভিগেশন। একযোগে 20টি লক্ষ্যে হামলা চালাতে পারবে জেটগুলো। তাইওয়ানের অভিযোগ, চলতি বছর কয়েক দফা আকাশসীমা লঙ্ঘন করেছে চীন। যুক্তরাষ্ট্র এবং চীনের পর এবার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো রাশিয়া। অ্যাডমিরাল গর্শকভ যুদ্ধজাহাজ থেকে ছোঁড়া হয় জিরকন নামের এই ক্ষেপণাস্ত্রটি আর্কটিক সাগরে লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানে বলে জানিয়েছে মস্কো। শব্দের চেয়ে 5 গুণ বেশি গতিসম্পন্ন হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রটি কয়েক হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম। এমনকি লক্ষ্যবস্তুতে আঘাত হানার মাঝপথে কৌশল এবং পথ পরিবর্তন করতে সক্ষম এটি। এর আগে রাশিয়ার বিরুদ্ধে স্যাটেলাইট বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের অভিযোগ আনে যুক্তরাষ্ট্র। 500 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা দেখছে কানাডা। দেশটির ব্রিটিশ কলাম্বিয়া রাজ্যে এখনও আটকা 18,000-এর বেশি মানুষ। তাদের উদ্ধার স্থানীয়দের পাশাপাশি কাজ করছে সেনাবাহিনী। এই পরিস্থিতিতে দুর্গত এলাকায় ত্রাণ সরবরাহের ওপরই গুরুত্ব দিচ্ছে রাজ্য প্রশাসন। দুর্যোগপূর্ণ এলাকাগুলোই কাজ করছে কানাডা সেনাবাহিনী। তারা এরই মাঝে হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করেছে 3 শতাধিক মানুষকে। সোমবার অ্যাপটসফোর্ডে কাজ শুরু করবেন 120 সেনা সদস্য, আর এডমন্টনে 350 সেনাকে মোতায়েন করা হয়েছে। প্রয়োজনে স্থানীয় নৃগোষ্ঠীগুলোর সহযোগিতা নেব। পরিত্যক্ত অর্ধশতাধিক প্লেন নিলামে তুলল কেনিয়ার একটি বিমানবন্দর কর্তৃপক্ষ। যে কেউ চাইলেই কিনতে পারবেন এসব উড়োযান। প্রথম দিন শতাধিক ক্রেতা এলেও বিক্রি হয়েছে মাত্র 16টি। ব্যক্তিগত ব্যবহারের পাশাপাশি বানানো হবে বার ও রেস্তোরাঁ। তিনটি বিমান কিনতে এসেছিলাম, কিনেও ফেলেছি। এর মধ্যে একটি কার্গো, একটি জেট আর একটি যাত্রীবাহী বিমান। এখান থেকে কেনা বিমানগুলো আগামী মাসের মধ্যে চালু করার ব্যবস্থা করব। সবগুলো বিমানের অবস্থা দেখেছি, বেশ ভালো আছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য টানা 8 ঘন্টা পরীক্ষা। শুনতে অবাক লাগলেও এমন অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় দক্ষিণ কোরিয়ার লাখ লাখ শিক্ষার্থীকে। পরীক্ষা উপলক্ষে রীতিমতো উন্মাদনা চলে গোটা দেশে। এদিন ট্রাফিক জ্যাম এড়াতে পিছিয়ে দেওয়া হয় অফিস, আদালত, এমনকি ব্যাংকিং কার্যক্রম।
করোনা মহামারী শেষে স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছি আমরা। ভালো পরিস্থিতির কারণেই আজ ভর্তি পরীক্ষায় বসতে পেরেছি। আমি প্রাইভেট কোনো বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই না, সেখানে পড়ালেখার জন্য যথেষ্ট পরিবেশ পাওয়া যায় না। আশা করছি ভালোভাবেই পরীক্ষা দিতে পারবো এবং পছন্দমতো জায়গায় সুযোগ পাবো। বাংলাদেশের অর্থনীতির আকার অনুযায়ী পুঁজিবাজার এখনও বেশ ছোট, তাই আগামীতে পুঁজিবাজারের আরও এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। তাই শুধু সূচক দেখে আতঙ্কিত হবার কারণ নেই বলে জানান বিএসইসির চেয়ারম্যান। ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম CMJF এর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। টেকসই পুঁজিবাজার, ভালো কোম্পানি বাজারে নিয়ে আসার তাগিদ দেন বক্তারা। এর আগে পল্টনে আলরাজি টাওয়ারে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের স্থায়ী কার্যালয়ের উদ্বোধন করেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়েতুল ইসলাম। জনগণকে মালিকানা না দিয়া পৃথিবীর কোথাও কোনো বড় রকম মানে মিডল ক্লাস অথবা হায়ার মিডল ক্লাস, আপার মিডল ক্লাসের গ্রো করে নাই। ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্টের যে অবারিত সুযোগ আছে, সেই সুযোগ যদি অর্জন করতে চাই, উই নিড এ ডাইনামিক ডাইভার্সিফাইড ক্যাপিটাল মার্কেট। ওনারা আমাদেরকে একটি সুন্দর, ট্রান্সপারেন্ট, অ্যাকাউন্টেবল মার্কেট করার ক্ষেত্রে সাহায্য করবেন। তো 20% জিডিপি এটা কোনো মার্কেট হলো? কিন্তু এটা নিয়ে দেখেন কত লোক বলে ফেলছে যে আমরা নাকি এখন অনেক বড় হয়ে গেছি, ওভার ভ্যালুড, অনেক রকম কথা। তথ্য প্রযুক্তি নির্ভর বিভিন্ন খাতের বিকাশ তরুণ উদ্যোক্তাদের জন্য বড় সুযোগ বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের ব্যবসায়ী নেতারা। নগরীর গোলপাহাড় মোড়ে ক্লিক প্যাক নামে ই-কমার্স সাইটের উদ্বোধনী অনুষ্ঠানে এই মন্তব্য করেন তারা। উদ্যোক্তারা জানান, অস্ট্রেলিয়ান বিনিয়োগের এই প্রতিষ্ঠান যুক্ত করেছে নতুন প্রযুক্তির ফিচার। ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য এবং উদীয়মান বিভিন্ন ব্র্যান্ড বিদেশে বাজারজাতকরণে উদ্যোগ নেয়ার কথাও জানান আয়োজকরা। টানা কয়েক বছরের মন্দাভাবে বিপর্যস্ত চট্টগ্রামের আবাসন খাত। এই অবস্থায় 2 বছর বিরতির পর বন্দরনগরীতে শুরু হয়েছে 3 দিনব্যাপী আবাসন মেলা। করোনার ধাক্কা সামলে এবার ঘুরে দাঁড়াতে চান আবাসন ব্যবসায়ীরা। তবে প্লট, ফ্ল্যাটের মূল্য নাগালের বাইরে বলছেন ক্রেতা দর্শনার্থীরা। ক্রেতা টানতে ছাড়ের পাশাপাশি নানা অফার দিচ্ছে আবাসন প্রতিষ্ঠানগুলো। চট্টগ্রামের হোটেল রেডিসনে বৃহস্পতিবার শুরু হওয়া এই মেলা চলবে শনিবার পর্যন্ত। ইনকাম সোর্স সবারই খারাপ অবস্থায় আছে, তো আমরা চাচ্ছি কোনো রকম টিকে থাকার জন্য আগামী 1 বছর মতো আমরা এই সংগ্রামটা চালিয়ে যাবো। 5 থেকে 10,000 টাকা ওরা বেশি বলতেছে আস্কিংটা। আমরা মূলত মাদার শেষের ফ্ল্যাটটাই দেখতেছি 1800-1900 স্কোয়ার ফিটের। আমরা একটা ডাউন পেমেন্ট দিয়ে যদি 2-3 বছরের কিস্তিতে একটা ফ্ল্যাট নিতে পারি, এটা আমাদের স্বপ্ন আর কি। এই আয়োজনটা আমি মনে করি একেবারে খুবই সময় উপযোগী হয়েছে এবং এখান থেকে আমাদের গ্রাহক যারা তারা ম্যাক্সিমাম বেনিফিটটাই পাবে। মিরপুর রানার্সের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল অ্যাথলেথন মিরপুর হাফ ম্যারাথন 2021। রাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে এই ম্যারাথনে অংশ নেন দেশি বিদেশি 500 প্রতিযোগী। 7.5 কিলোমিটার ও 21 কিলোমিটারের কিছু বেশি মাইলফলক স্পর্শ করতে 2 ভাগে প্রতিযোগীরা অংশ নেন। ফিনিশিং লাইনে আসতেই অভিনন্দন আয়োজক শুভাকাঙ্ক্ষীদের। মিরপুর রানার্স সপ্তাহে 2 দিন 5-10 কিলোমিটার দৌড়ের আয়োজন করলেও এই প্রথম এত বড় পরিসরে পথ চলা। এমন আয়োজনে মানুষ আরও স্বাস্থ্য সচেতন হবে বলে আশা সংশ্লিষ্টদের। বিশেষ করে ট্রেকটা অনেক আমার ভালো লাগছে, কারণ হয়েছে যে ট্রেকটা কোনো উঁচা নিচা নাই, সুন্দর একটা রাস্তা, ট্রাফিক নাই, এর লাগে আমার খুবই ভালো লাগছে। আর এমন ওয়েদার যে আমাদের কোনো আনকমফোর্টেবল ফিল হয় না। প্রথমবারের মতো ম্যারাথন অ্যাটেন্ড করেছি, খুব ভালো লাগছে এবং আমার এখন এটা আমি ফিল করছি যে বারবার আমাকে অ্যাটেন্ড করা উচিত। যেহেতু একটা সময় আমরা বাসায় বসেছিলাম, হেল্প করবে ডেফিনেটলি। It's very well organized. I'm really happy to be here. Next year I'll run 21K. Today I already run 7.5. এটা একটা ব্লাস্টের মতো হোক যে একজন রানার আসবেন, তার ফ্যামিলি আসবেন, তার বাবা মা আসবেন। বিদেশে বা আমরা যারা বাইরে দৌড়াতে যাই, তাদের যে কোয়ালিটি বা তাদের যে একটা কোড অফ কন্ডাক্ট থাকে বা তারা যেভাবে করে একটা ইভেন্ট অর্গানাইজ করে, মিরপুর রানার্স ঠিক সেইভাবেই চেয়েছে একটা ইভেন্ট অর্গানাইজ করতে। কুড়িগ্রামের ফুলবাড়িতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে এক ব্যক্তির 2 স্ত্রী পরস্পরের বিরুদ্ধে প্রার্থী হওয়ায় চমক সৃষ্টি হয়েছে। ভোটারদের মধ্যে শুরু হয়েছে আলোচনা সমালোচনার খোরাক। স্বামী এক স্ত্রীকে সমর্থন দিলেও অপর স্ত্রী প্রার্থিতা প্রত্যাহার না করায় ঘরের লড়াই এবার নেমে এসেছে ময়দানে। ফলে ওই এলাকার ভোটাররা উৎসুক হয়ে আছেন 2 সতীনের ভোটের ফলাফল নিয়ে। ভোটে আঙ্গুর বেগম লড়ছেন কলম নিয়ে, আর জাহানারা বেগমের প্রতীক তাল গাছ। ফজলু কসাইয়ের দ্বিতীয় স্ত্রী নাজমা বেগমও স্বামীর নির্দেশনা অনুযায়ী সমর্থন জানাচ্ছেন প্রথম সতীন আঙ্গুর বেগমকে।
যে নিজে কলে আমার বাক্সটা থাকবে, তো জনগণ যদি তাকে না চায় তা তো বাক্স থাকলে তো হবে না। আমার স্বামী আমার পিছনে আছে, আমার জনগণও আমার পিছনে আছে, তারপরও জনগণ আমাকে সবাই ভোট দেন, জনগণের আমি সেবা করব। 203 নিয়ে দাঁড়াইছে, এখন আমরা ভোটাররা চিন্তা করতেছি কাকে ভোট দেবো কাকে দেবো না। একটা হাস্যকর জিনিস, একটা এক পরিবারে দুইজন দাঁড়াইছে, এটা একটা হাস্যকর। এলা চিন্তা ভাবনা করিয়ে ভোটটা কাকে দেওয়া হয় তাকে দেব। সুন্দরবনের দুবলারচরে বঙ্গোপসাগর মোহনায় অনুষ্ঠিত হয়েছে রাস পূজা। মানতে হচ্ছে কিছু নির্দেশনা। সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে এবার রাস মেলার অনুমতি দেয়নি বন বিভাগ। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে সনাতন ধর্মাবলম্বীদের এই অনুষ্ঠান শুরু হয়। শুক্রবার ভোরে ভক্তরা পাপমোচনের আশায় অংশ নেন রাস পূর্ণিমার পুণ্য স্নানে। বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগীয় বন কর্মকর্তা জানান, এবারে রাস পূজা ও স্নানের অনুমতি দেওয়া হলেও শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বীদের জাতীয় পরিচয়পত্র দেখিয়ে ও নির্দিষ্ট 5 নৌপথে সেখানে যাওয়ার অনুমতি মিলেছে। এদিকে পটুয়াখালীর কুয়াকাটায় রাস পূজা ও গঙ্গা স্নান অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বর্ণাঢ্য আয়োজনের মধ্যে বান্দরবানে পালিত হল মহাপিণ্ডদান উৎসব। বান্দরবানে মহাপিণ্ডদান সকালে ভিক্ষুরা শহর ঘুরে পিণ্ড গ্রহণ করেন। বিকেলে সমবেত প্রার্থনার মধ্য দিয়ে শেষ হয় উৎসব। সকাল রাজগুরু মহাবৌদ্ধ বিহার থেকে 3 শতাধিক শিলবান বৌদ্ধ ভিক্ষু সারিবদ্ধ হয়ে মহাপিণ্ডচারণে বের হন। পুরো শহর প্রদক্ষিণ করে পিণ্ড গ্রহণ করে আবারও রাজগুরু বৌদ্ধ বিহারে পৌঁছান। দান উৎসবে পার্বত্য মন্ত্রী, জেলা প্রশাসক ইয়াসনি পারভিন তিব্রিজি, পুলিশ সুপার জেরিন আক্তার সহ দায়ক দায়িকা ও সেবক সংঘ রাস্তার ওপর ভিক্ষুদের বিভিন্ন দ্রব্য দান করেন। বিকেলে সমবেত প্রার্থনার মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শেষ হবে। নেত্রকোনায় বাবা ও শিশু সন্তানের মরদেহ উদ্ধার রহস্য এখনও জানা যায়নি। পুলিশি হেফাজতে এখনও জিজ্ঞাসাবাদ চলছে স্ত্রী সালমা আক্তারকে। মামলা হয়নি, মরদেহ দুটির ময়নাতদন্ত হওয়ার কথা আজ। পুলিশ বলছে রহস্য উদ্ঘাটনে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর একাধিক টিম কাজ করছে। বাসার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহের পাশাপাশি সালমা আক্তারের মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে পুরসভার নাগরা এলাকায় 5 তলা ভবনের একটি ফ্ল্যাটে মেলে বাবা কায়ুম ও তার 2 বছরের ছেলে আহানাব শাকিলের মরদেহ। শেরপুর সীমান্তে 10 দিনের ব্যবধানে আবারও বন্য হাতির মরদেহ উদ্ধার হয়েছে। ভোরে মায়াগাছি ঝোড়ার মুখ এলাকায় হাতিটি মৃত অবস্থায় পাওয়া যায়। এর আগে গত 9 নভেম্বর শ্রীবর্দীর মালাকোচা এলাকায় মিলেছিল আরেকটি বন্য হাতির মরদেহ। মধুটিলা রেঞ্জ কর্মকর্তা জানান, হাতিটির মুখে ও শরীরের বিভিন্ন জায়গায় ঘা হয়েছে। ধারণা করা হচ্ছে অসুস্থতাজনিত কারণে মৃত্যু হয়েছে। পরীক্ষা নিরীক্ষার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। প্রাণী নির্যাতন বন্ধে আইন পাশ করল ফ্রান্স সরকার। বৃহস্পতিবার এই সংক্রান্ত আইন পাশে পার্লামেন্টে ভোটাভুটি করেন দেশটির আইন প্রণেতারা। ফলে আইনের আওতায় আসবেন প্রাণী নির্যাতনকারীরা। আর পশু মালিকদের চুক্তিপত্রে স্বাক্ষর করে নিশ্চিত করতে হবে পোষ্যের সকল চাহিদা পূরণের বিষয়টি। এছাড়াও নতুন এই আইন অনুসারে 2024 সালের মধ্যে দেশটিতে বন্ধ হবে পশু বেচাকেনা। কেবলমাত্র বেওয়ারিশ পশুগুলোকে দত্তক দেওয়ার জন্য প্রদর্শন করানোর অনুমতি রয়েছে। সরকার ও পার্লামেন্টের আজকের সিদ্ধান্ত সাধারণ মানুষের বহুদিনের প্রত্যাশা ছিল। পশুদের প্রতি মানবিকতা ও মানবতাবাদ প্রকাশে আমরা নিজেদের চরিত্রই খুঁজে পাব। 2022 সালে উইন্ডিজে হতে যাওয়া অনূর্ধ্ব 19 ক্রিকেট বিশ্বকাপে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। গত বুধবার আইসিসি 2022 সালে ওই বিশ্বকাপের ভেন্যু ও সময় ঘোষণার পর এমন সিদ্ধান্ত জানালো নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডে বিদেশ থেকে ফিরলে তাদের জন্য কোয়ারেন্টাইনের কড়া নিয়ম রয়েছে। এই কড়াকড়ি নিয়মের মধ্যে খুদে ক্রিকেটারদের ফেলতে চায় না কর্তৃপক্ষ। নিউজিল্যান্ড সরে দাঁড়ানোয় এই বিশ্বকাপে খেলার সুযোগ পাচ্ছে স্কটল্যান্ড। 2022 সালের 14 জানুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত উইন্ডিজে চলবে অনূর্ধ্ব 19 ক্রিকেট বিশ্বকাপ। নারী সহকর্মীকে অশ্লীল বার্তা দেওয়ার দায় স্বীকার করে অস্ট্রেলিয়া টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেন টিম পেইন। শুক্রবার হুবার্টে এক সংবাদ সম্মেলনে এক লিখিত বিবৃতির মাধ্যমে এই ঘোষণা দেন তিনি। অ্যাশেজের মাত্র 3 সপ্তাহ আগে এমন ঘোষণা দিলেন টিম পেইন। 2017 সালে তাসমানিয়া ক্রিকেটের এক সাবেক নারী সহকর্মীকে অশ্লীল টেক্সট পাঠানোর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। 2018 সালে ক্রিকেট অস্ট্রেলিয়ায় অভিযোগ করেন সেই নারী। তখন তদন্তে পার পেয়ে গেলেও আবার ওই ঘটনা সামনে আসে। এবার সেই অপরাধ স্বীকার করে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান তিনি।
তার জায়গায় এসে যে অজিদের নেতৃত্ব দিতে পারেন সহ অধিনায়ক প্যাট কামিন্স। On reflection, my actions in 2017 do not meet the standard. 2017 সালে আমি যা করেছি তার জন্য আমি অনুতপ্ত। আমি যা করেছি তার জন্য আমার স্ত্রী, পরিবার এবং ভুক্তভোগী পরিবারের কাছে ক্ষমা চাইছি। একই সাথে আমি অস্ট্রেলিয়া জাতীয় দলের অধিনায়কত্ব ছেড়ে দিচ্ছি। I'm sorry for any damage that this আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের রাজশাহী অঞ্চলের শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী নগরের উপশহরের একটি হোটেলে এই সম্মেলনে বিভাগের 18টি শাখার ব্যবস্থাপকরা অংশ নেন। অতিথি ছিলেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মোসাদ্দেকুল আলম, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রাজশাহী রেঞ্জের পরিচালক রাসেল আহমেদ সহ ঊর্ধ্বতনরা। সম্মেলনে বক্তারা ঋণ বিতরণ ও আদায়ের বিভিন্ন দিক নির্দেশনা প্রদানের পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ব্যাংকের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করার পরামর্শ দেন। প্রায় এক যুগ আগে আদালতের আদেশে রাজশাহী পবার সেফ হোমে ঠাঁই হয়েছিল তাদের। সেখান থেকে নতুন জীবনের নতুন স্বপ্ন ধরা দিল বিয়ের আনুষ্ঠানিকতায়। গায়ে হলুদ সহ অনুষ্ঠানের কোথাওই জৌলুসের কমতি ছিল না। এক পিড়িতে দুজনের বিয়ের মধ্য দিয়ে আজ বাইরের মুক্ত দুনিয়ায় পা রাখল শিরিন ও অন্তরা। দুই কন্যার বিদায়ে বিষাদের সুর বায়ার পুরো সেফ হোমে। তার মধ্যেই প্রার্থনা জুড়ে আছে কেবলই তাদের স্বর্ণালী আগামীর প্রত্যাশা। ছেলে যাবতীয় সংসারের কাজ যেটুক তুমি আমি এখানে বলবো যা তুমি এখানে শুনবা। মাকে দেখে রাখবো আর ছেলে মেয়েকে দেখে রাখবো। আল্লাহ রাসূল এতিমকে ভালোবাসতেন, অথবা আমিও একটা এতিমকে নিয়ে সংসার করবো, আল্লাহ আমাকে ভালোবাসবে পরকালে। পিছনের দিকে তাকিয়ে গেলে তো হবে না, সামনে সিঁড়ি বেয়ে উঠে যেতে হবে। একদিক দিয়ে ভালো লাগছে যে ওরা একটা জীবন পাচ্ছে। ওরা যদি এসে এখানে থাকতে চায়, কয়েকদিনের জন্য এসে থাকতে পারবে। ওরা তো আমাদেরই মেয়ে, কাজে ওদের ভবিষ্যতে দেখভাল করার সকল দায়িত্ব এটা আমাদেরই, সরকারের পক্ষ থেকে এটা আমরাই করব যতদিন আমরা ইনশাল্লাহ আছি। নারায়ণগঞ্জের বন্দরে ভয়াবহ আগুনে পুড়ে গেছে একটি তুলার গুদাম। দুপুরে মনারবাড়ি এলাকার মায়ের দোয়া নামের গুদামটিতে হঠাৎই আগুন লাগে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে গুদাম জুড়ে। খবর পেয়ে বন্দর, ডেমরা ও সোনারগাঁ ফায়ার সার্ভিসের 5টি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তারা। এই সময় দমকল বাহিনীর 5 সদস্য আহত হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। হতাহত হয়নি কেউ। অগ্নিকাণ্ডে বিপুল ক্ষতির দাবি গুদাম মালিকের। খাগড়াছড়ির গুইমারায় মানবিক সহায়তা ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করেছে সেনাবাহিনী ও বিদ্যানন্দ ফাউন্ডেশন। গুইমারা সরকারি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্রলাল ত্রিপুরা। সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে গুইমারা রিজিয়নের 5 উপজেলার প্রায় 1000 দুস্থ ও অসচ্ছল পরিবারের মাঝে শীতবস্ত্র ও খাদ্য সহায়তা বিতরণ করা হয়। 60 জন মেধাবী শিক্ষার্থীকে দেয়া হয় শিক্ষা উপকরণ সহ বৃত্তি। আয়োজন করা হয় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুইমারা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আসম রিদওয়ানুর রহমান, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু ও বিদ্যানন্দের স্বেচ্ছাসেবীরা। সাতক্ষীরা থেকে অর্ধশত পাখি সহ শিকারের ফাঁদ উদ্ধার করেছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। বৃহস্পতিবার দুপুর থেকে রাত পর্যন্ত কালীগঞ্জ ও শ্যামনগর উপজেলার বিভিন্ন এলাকায় চলে এই অভিযান। পরিচালনা করেন জীববৈচিত্র্য কর্মকর্তা তন্ময় আচার্য ও বন্যপ্রাণী পরিদর্শক রাজু আহমেদ। অভিযানে শিকার করা ও শিকারে ব্যবহৃত সারস, বক, পানকৌড়ি, ডাহুক, ঘুঘু, শালিক সহ অর্ধশতাধিক পাখি উদ্ধার করা হয়। জব্দ করা হয় অসংখ্য ফাঁদ। পরে শিকারের সরঞ্জাম পুড়িয়ে ফেলা হয়, অবমুক্ত করা হয় উদ্ধারকৃত পাখি। শীতকালীন সবজির বাজারে উত্তাপ কমছে। গেল সপ্তাহের চেয়ে অর্ধেক দামে বিক্রি হচ্ছে শিম, টমেটো, স্থিতিশীল পেঁয়াজ আর আলুর বাজার। তবে এখনও কৃষকের খরচ ও বাজার দরে বিস্তর ফারাক। ব্যবসায়ীরা বলছেন তেলের বাড়তি দামের মাসুল দিচ্ছে সবাই, আর কৃষকের দুশ্চিন্তা সেচ ও সারের খরচ নিয়ে। মধ্যস্বত্বভোগী বাদ দিয়ে সরাসরি ক্রেতার কাছে পণ্য বিক্রির সুযোগ চান অনেক চাষি। এটা তো আমাদের দেশেই হয় নাকি? এটা তো বাহির থেকে আসে না। 80 টাকা কেজি, এটা আমি কেন কিনবো? টাকা আসে, আসার পরে আবার এক পার্টিরা নামায়, ওইখান থেকে আমরা কিনি। পেঁয়াজ, নতুন আলু এগুলো বাজারে এখনো আসতে শুরু করেনি। যদি আসে 1 সপ্তাহের মধ্যে আরও দাম কমে যাবে। আমরা যেই দামে এই কাঁচা শীতের সবজি বেশি, কিন্তু তার চেয়ে অনেক বেশি এই মূল্য বেছে কিন্তু টাকা, কিন্তু আমরা সেই দাম পাই না। সব কিছুর দাম বাড়তি, আমরা তো মনে করো সব কিছু কিনতে পারি না, এবং ফসলের দাম ন্যায্য আমি পাই না।
পৃথিবী অবাক তাকিয়ে রয়, টয়লেটে এত কিছু হয়। প্রতিপাদ্যে পালিত হলো বিশ্ব টয়লেট দিবস। এই উপলক্ষে বলছিলাম, পৃথিবী অবাক তাকিয়ে রয়, টয়লেটে এত কিছু হয়। এই প্রতিপাদ্যে পালিত হলো বিশ্ব টয়লেট দিবস। এই উপলক্ষে রাজধানীতে সচেতনতামূলক র্যালি ও সোশ্যাল ক্যাম্পেইনের আয়োজন করা হয়। সচেতনতামূলক এই আয়োজন করে কাজী এন্টারপ্রাইজেস লিমিটেডের হারপুন লিকুইড টয়লেট ক্লিনার। এ সময় উপস্থিত ছিলেন কাজী এন্টারপ্রাইজেস লিমিটেডের ব্র্যান্ড ম্যানেজার মোহাম্মদ ইশতিয়াক নাহিদ। সকালে টিএসসি মোড়ে র্যালির উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান। র্যালিটি টিএসসি মোড় থেকে শুরু হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়। বাংলাদেশ সার্কুলার নিটিং ম্যানেজার এবং টেকনিশিয়ান গ্রুপের সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমে এই সভা অনুষ্ঠিত হয়। সিনিয়র অ্যাডমিন মফিজুল রহমান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইব্রাহিম মোল্লা। এতে বাংলাদেশের প্রবীণ নিটিং মাস্টাররা ছাড়াও হাজারেরও বেশি নিটিং মাস্টার ও টেকনিশিয়ান উপস্থিত ছিলেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আয়োজনটি শেষ হয়। এবার অরুণাচল প্রদেশে ভারতীয় ভূখণ্ড দখল করে চীনের ভবন তৈরির প্রমাণ মিলেছে। স্যাটেলাইটের ছবির বরাত দিয়ে এনডিটিভি জানায় অন্তত 60টি ভবন তৈরি করা হয়েছে ওই এলাকায়। 2019 সালেও এর কোনো অস্তিত্ব ছিল না। আন্তর্জাতিক সীমারেখার ভারতীয় অংশের 6 কিলোমিটারের কাছাকাছি এটির অবস্থান। এই ভূখণ্ডকে সবসময় নিজের বলে দাবি করে আসছে ভারত। যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি দিল্লি এবং বেইজিং। গেল জানুয়ারিতেও এ ধরনের আরেকটি গ্রামের অস্তিত্ব পাওয়া যায়। এর আগে বৃহস্পতিবার ভুটানের ভূখণ্ডে চীনের অনুপ্রবেশের ছবি ধরা পড়ে স্যাটেলাইটে। ভুটানের ভূমি দখল করে 1 বছরে 4টি গ্রাম তৈরি করে চীন। নতুনভাবে মহামারীর চ্যালেঞ্জের মুখে ইউরোপ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে গেল 1 সপ্তাহে 5% বেড়েছে করোনার বিস্তার। ইউরোপের 20 লাখের বেশি মানুষের শরীরে শনাক্ত হয়েছে সংক্রমণ। পরিস্থিতি মোকাবেলায় একগুচ্ছ বিধিনিষেধ আরোপ করল ঝুঁকিপূর্ণ ইউরোপীয় দেশগুলো। করোনা মহামারীর বিস্তার ঠেকাতে হাসপাতালে বাড়াচ্ছি রোগী ভর্তির সক্ষমতা। ভ্যাকসিনের 2 ডোজের মধ্যকার পার্থক্য কমিয়ে আনার প্রস্তাব পাশ হয়েছে। জনগণকে বলবো, সমাজকে সুরক্ষিত রাখতে আজই টিকা নিন, নতুবা কর্মক্ষেত্র এবং যানবাহনে চলাচলে পড়বেন বিধিনিষেধের মুখে। ইসরায়েলি প্রেসিডেন্ট আইজাক হেরজোগের সাথে ফোন আলাপ করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এ সময় দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়ন সহ বিভিন্ন ইস্যুতে কথা বলেন দুই নেতা। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেন, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে তেল আবিব ও আঙ্কারার মধ্যে থাকা মতপার্থক্য, ভিন্নতা সহ চলমান বিভিন্ন সংকটের সমাধান করা সম্ভব। অন্যদিকে ইসরায়েলি প্রেসিডেন্ট হেরজোগ বলেন, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য দুই দেশের মধ্যে যোগাযোগ অব্যাহত থাকা প্রয়োজন। এর আগে গুপ্তচর বৃত্তির অভিযোগে আটক ইসরায়েলি দম্পতিকে ছেড়ে দেয় তুরস্ক। প্রেসিডেন্ট এরদোগানের বাসভবনের ছবি তোলায় গুপ্তচর বৃত্তির অভিযোগে ওই দম্পতিকে আটক করা হয়। বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচের উরুগুয়ের রেফারিকে বরখাস্ত করেছে কনমেবল। মাঠে হওয়া ফাউলের জন্য হলুদ কার্ডের নির্দেশ থাকলেও তা না দেয়ায় লাতিন আমেরিকার রেফারিং থেকে সরিয়ে দেওয়া হয়েছে আন্দ্রেস কুনহাকে। আর্জেন্টিনার নিকোলাস ওতামেন্দি ও ব্রাজিলের রাফিনহার একটি সংঘর্ষকে ঘিরে বিতর্ক। বল দখলের লড়াইয়ে রাফিনার মুখে সজোরে কনুইয়ের আঘাত করেন ওতামেন্দি। মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। বিরতিতে তার মুখে 5টি সেলাইও দিতে হয়েছে। কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি এস্তেবান ওস্তোজিচ মাঠে থাকা রেফারি আন্দ্রেস কুনহাকে ওতামেন্দিকে হলুদ কার্ড দেখানোর নির্দেশ দিলেও এতে পাত্তা দেননি কুনহা। এই অপরাধে 2জন রেফারিকেই সরিয়ে দিয়েছে লাতিন আমেরিকার ফুটবল সংস্থা কনমেবল। এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের সেরা অর্জন তুলে নিলেও স্বর্ণ জেতা হলো না বাংলাদেশের। কোরিয়ার কাছে 5-1 সেটে হেরে রৌপ্য নিয়েই সন্তুষ্ট থাকতে হলো দুই আর্চার দিয়া সিদ্দিকী ও হাকিম আহমেদ রুবেলকে। শুরুটা ভালো না হলেও শেষ দিকে ঘুরে দাঁড়ায় দিয়া ও রুবেল। গত 8 আসরে কোনো পদক না জিতলেও এই আসরে 1 রৌপ্য ও 2 ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। এই ছিল সব খবরে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।